প্রিয় স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রসিং ওভার ও তার গুরুত্ব। প্রথমে আমরা ক্রসিং ওভারের সংক্ষিপ্ত সংজ্ঞাটা জেনে নেব, তারপর আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের জানতে বাকি থাকবে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব, যাতে করে ক্রসিং ওভার সংজ্ঞাটা আমাদের কাছে পরিষ্কার হয় এবং তার গুরুত্ব আস্তে আস্তে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। ক্রসিং ওভার হলো মিওসিস কোষ বিভাজনের কোনো একটা উপদশায় দুটো সমসমস্ত ক্রোমোজোমের দুটো বিশেষ ক্রোমাটিড, যে ক্রোমাটিড দুটোকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, সেই ক্রোমাটিড খণ্ডের বিনিময় পদ্ধতি। এরা যদি দুটো সমসমস্ত ক্রোমোজোম হয় পরস্পরের, তাহলে এই দুটো সমসমস্ত ক্রোমোজোমে দেখো এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এখানে খণ্ডের বিনিময় ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে এক্স অক্ষরের মতো একটা অঞ্চল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেখানে এরা পরস্পরকে ক্রস করেছে ক্রোমাটিড দুটো, সেখান থেকে দুটো ক্রোমাটিডই কেটে যাবে এবং এই ক্রোমোজোমের এই বাহুর সঙ্গে এই ক্রোমোজোমের এই বাহুটা জুড়ে যাবে। অপরদিকে এই ক্রোমোজোমের এই বাহুর সঙ্গে এই ক্রোমোজোমের এই বাহুটা, শীর্ষের বাহুটা জুড়ে যাবে। এইভাবে ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটে। এই বিনিময়ের ঘটনাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। সুতরাং ক্রসিং ওভারের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, মিওসিস কোষ বিভাজনের প্যাকিটিন উপদশায় দুটো সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রোমাটিড খণ্ডের বিনিময় পদ্ধতিকেই ক্রসিং ওভার বলা হয়। আচ্ছা, তাহলে ক্রসিং ওভারের সংজ্ঞাটা আমাদের কাছে পরিষ্কার হলো। এবার আনুষঙ্গিক প্রসঙ্গ একটু আমরা জেনে নেব, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ক্রসিং ওভারটা কখন ঘটে, তাহলে অবশ্যই মিওসিস বিভাজনকালে ঘটে। আর এই মিওসিস বিভাজনটা আবার কতগুলো উপদশার মাধ্যমে, কতগুলো দশা বা উপদশার মাধ্যমে সম্পন্ন হয়। তো ঠিক কোন জায়গায়, ঠিক কখন বা কোন উপদশায় ক্রসিং ওভারটা ঘটে, সেই বিষয়টা একটু সুস্পষ্ট করে নিই, তাহলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। তো মিওসিস পদ্ধতি সেই বিভাজন পদ্ধতি, যে কোষ বিভাজন পদ্ধতিতে কোনো জননমাতৃ কোষ বা রেণুমাতৃ কোষ বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। তোমাদের সংজ্ঞাটা মনে আছে, খানিকটা ব্যাপারটা এরকম। অর্থাৎ এটা যদি একটা জননমাতৃ কোষ হয়, তাহলে এটা বিভাজিত হয়ে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ বা এক্ষেত্রে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি করবে। কিন্তু এই বিভাজন মাইটোসিসের মতো একবার ঘটে না, এক্ষেত্রে পরপর দুবার বিভাজন ঘটে। প্রথমটাকে বলবো আমরা মিওসিস 1, দ্বিতীয়টাকে বলবো আমরা মিওসিস 2। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই কোষটারই কিন্তু প্রকৃতপক্ষে মিওসিস বিভাজন ঘটবে। তো প্রথম মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই একটি জনন মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। এই প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় মিওটিক বিভাজনের ক্ষেত্রে এই দুটো কোষ থেকে আবার দুটো করে অপত্য কোষ সৃষ্টি হবে। এই যে এই কোষটা থেকে এই দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে, আর এই কোষটা থেকে এই দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এটা দ্বিতীয় মিওটিক বিভাজন পদ্ধতিতে ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত চারটে অপত্য কোষ বা এক্ষেত্রে গ্যামেট সৃষ্টি করছে। আচ্ছা, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সেই হ্যাপ্লয়েড হোক ডিপ্লয়েড হোক, আমাদের ক্রসিং ওভারের ক্ষেত্রে সেই বিষয়টা খুব একটা জরুরি নয়। আমরা এখানে ক্রসিং ওভার সম্পর্কে জানছিলাম এবং ক্রসিং ওভারটা মিওসিস বিভাজনের ঠিক কোন জায়গায় ঘটছিল সেইটা আমরা জানছিলাম। তো এখানে ছকের সাহায্যে যদি একটু দেখি, তাহলে বিষয়টা আমাদের বুঝতে আরও সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে মিওসিস বিভাজন পদ্ধতি আগেই দেখালাম তোমাদের ছবির সাহায্যে, যে এটা দুটো প্রধান দশার মাধ্যমে সম্পন্ন হয়, মিওসিস 1 আর মিওসিস 2। তো এই মিওসিস 1 এটার ক্ষেত্রেও মাইটোসিসের মতোই কিন্তু ক্যারিওকাইনেসিসও ঘটে, সাইটোকাইনেসিসও ঘটে। মিওসিস 2 এর ক্ষেত্রেও কিন্তু ক্যারিওকাইনেসিসও ঘটে, সাইটোকাইনেসিসও ঘটে। যেহেতু মিওসিস 1 বা প্রথম মিওসিস বিভাজনের ক্ষেত্রে বা প্রথম মিওটিক ডিভিশনের ক্ষেত্রে এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটছে, তাই এক্ষেত্রে ক্যারিওকাইনেসিসের সঙ্গে একটা অন জোড়া হয়েছে, সাইটোকাইনেসিসের সঙ্গে একটা অন জোড়া হয়েছে। শুধুমাত্র এদের ক্ষেত্রে নয়, আমরা মিওসিস 1 সংক্রান্ত যত দশা বা উপদশায় যাব, প্রত্যেকের ক্ষেত্রে
একটা করে অন জুড়ে দেবো এই কারণে যে সেটা মিওসিস অন বা মিওটিক অন এই ডিভিশনের মাধ্যমে ঘটছে তাই। আর একইভাবে মিওসিস টু এর ক্ষেত্রে যত উপদশা আছে দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা টু জোড়া আছে, অর্থাৎ মিওসিস টু এর যে ক্যারিওকাইনেসিস সেটা ক্যারিওকাইনেসিস টু এবং মিওসিস টু এর যে সাইটোকাইনেসিস সেটা সাইটোকাইনেসিস টু। বেশ, এবার চলে যাচ্ছি আমরা ক্যারিওকাইনেসিস ওয়ান। ক্যারিওকাইনেসিস ওয়ান এটার ক্ষেত্রেও ক্যারিওকাইনেসিস মনে আছে নিশ্চয়ই নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি, তাই না? ক্যারিওকাইনেসিস প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি, আর সেটা যেহেতু মিওসিস ওয়ানে ঘটছে তাই এই নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস ওয়ান বলা হচ্ছে। এই ক্যারিওকাইনেসিস ওয়ান বা নিউক্লিয়াসের বিভাজন একইভাবে মাইটোসিসের মতোই কিন্তু 4টে দশায় সম্পন্ন হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যেহেতু মিওটিক ওয়ানের মধ্যে ঘটছে তাই প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান এইরূপ নামকরণ করা হয়েছে। আচ্ছা, তারপর সবশেষে প্রোফেজ ওয়ান যেটা, অর্থাৎ মিওসিস ওয়ানের অধীনে যে প্রোফেজ ওয়ান, এই প্রোফেজ ওয়ান এটা কিন্তু 5টা উপদশায় সম্পন্ন হয়। প্রোফেজ ওয়ানটা সম্পন্ন হয় 5টা উপদশায়। 1 নম্বর লেপ্টোটিন, 2 নম্বর জাইগোটিন, 3 নম্বর প্যাকেটিন, 4 নম্বর ডিপ্লোটিন ও 5 নম্বর ডায়াকাইনেসিস। এই 5টা উপদশার মাধ্যমে সম্পন্ন হয় কোনটা? প্রোফেজ ওয়ান দশা। এক্ষেত্রে দেখো আমরা এই উপদশাগুলোর শেষে অন জুড়িনি এই কারণে যে মিওসিস টু এর অধীনে ক্যারিওকাইনেসিস টু থাকলেও সেই ক্যারিওকাইনেসিসের অধীনে প্রোফেজ আছে বটে, সেটাকে আমরা প্রোফেজ টু বলবো, তবে সেই প্রোফেজ টু এর অধীনে এরকম কোনো উপদশা নেই, এই কারণে এদের সঙ্গে আর অন জোড়া হয়নি। আচ্ছা, এই 5টা উপদশার মধ্যে প্যাকেটিন উপদশাতেই কিন্তু ক্রসিং ওভার সম্পন্ন হয়। এখানে ছবিটা আর একটু ভালো করে বুঝতে হেল্প করবে, খেয়াল করো। এটা যদি দুটো পরস্পরের সমসমস্ত ক্রোমোজোম হয় তাহলে এই দুটো সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা এই দুটো ক্রোমাটিডকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। তো এই একটা সমসমস্ত ক্রোমোজোম, এই একটা সমসমস্ত ক্রোমোজোম, এই দুটো সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড। যেমন এই দুটো ক্রোমাটিড এই একই ক্রোমোজোমের মধ্যে রয়েছে তাই এদেরকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। একইভাবে এরাও কিন্তু পরস্পরের সিস্টার ক্রোমাটিড, কিন্তু এরা পরস্পরের সমসমস্ত ক্রোমোজোম বলে দুটো সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলা হবে। অর্থাৎ এই ক্রোমাটিডের সাপেক্ষে নন সিস্টার ক্রোমাটিড, একইভাবে এই ক্রোমাটিড এর সাপেক্ষে নন সিস্টার ক্রোমাটিড, এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। আর ক্রসিং ওভার হয় কিন্তু এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। যেহেতু দু জোড়া ক্রোমাটিড রয়েছে দুটো সমসমস্ত ক্রোমোজোমে, এই ক্রোমোজোমের ক্ষেত্রে এক জোড়া ক্রোমাটিড, এই ক্রোমোজোমের ক্ষেত্রে এক জোড়া ক্রোমাটিড, অর্থাৎ মোট 2 জোড়া ক্রোমাটিড রয়েছে। এবং এই 2 জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেও কিন্তু ক্রসিং ওভার ঘটতে পারে, আবার এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেও কিন্তু ক্রসিং ওভার ঘটতে পারে। অর্থাৎ শুধুমাত্র এই দুটোর মধ্যে মানে এক জোড়া নন সিস্টার ক্রোমাটিড এদের মধ্যেও ক্রসিং ওভার ঘটতে পারে, আবার এই দুটো ক্রোমাটিড এবং এই দুটো ক্রোমাটিড মানে দু জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটতে পারে। এরা পাশাপাশি আছে, অর্থাৎ 2D ভিউতে, 3D ভিউতে যদি অবস্থান করে মানে একটার উপরের দিকে যদি অন্যটা অবস্থান করতো তাহলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হতো যে দু জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই ক্রসিং ওভার কীভাবে ঘটে। দেখো খানিকটা এভাবে ঘটতে পারে। এক্ষেত্রে ধরলাম এই দুটো ক্রোমাটিড একটা ক্রোমোজোমের, এক্ষেত্রে ধরলাম এই দুটো ক্রোমাটিড মানে আমার আঙুলের কথা বলছি, এই দুটো ক্রোমাটিড একটা ক্রোমোজোমের অধীনে, একটা সমসমস্ত ক্রোমোজোমের। তো তাহলে এই দুটো ক্রোমাটিড পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, আর এরা কিন্তু পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এরাও পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এবার এদের মধ্যেও অর্থাৎ এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেও ক্রোমাটিড খণ্ডের বিনিময়ে মানে ক্রসিং ওভার ঘটতে পারে, আবার এই দুটো ক্রোমাটিডের মধ্যেও কিন্তু ক্রোমাটিড খণ্ডের বিনিময় অর্থাৎ ক্রসিং ওভার ঘটতে পারে, আবার 2 জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেও কিন্তু এইভাবে ক্রসিং ওভার ঘটতে পারে। বুঝতে পারলাম? আর ক্রসিং ওভার এক্ষেত্রে একটা জায়গার ক্ষেত্রে দেখাচ্ছি আমরা, একটা জায়গার ক্ষেত্রে, এই যে যেমন এইটার ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু ক্রসিং ওভার ঘটেছে। দেখো ক্রসিং ওভার ঘটে এই যে ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটেছে, অর্থাৎ
দেখো এই ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের ক্রোমাটিডের বাহু এই ক্রোমোজোমের ক্রোমাটিডের বাহুর সঙ্গে যে জুড়ে গেছে। একইভাবে এই ক্রোমোজোমের ক্রোমাটিডের বাহু এখান থেকে কেটে এই ক্রোমাটিডের সঙ্গে জুড়ে গেছে, অর্থাৎ ক্রোমাটিড খণ্ডের দেখো বিনিময় ঘটছে। তাহলে এই ঘটনাই হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা, আর এটা যে শুধুমাত্র একটা জায়গায় ঘটবে তা নয়, দুজোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটতে পারে এবং সেটা একাধিক জায়গায় কিন্তু ঘটতে পারে। এটা সূত্রাকারে মানে অনেকটা মোটা আকারে দেখানো আছে বলে একটা জায়গায় বেশি সংখ্যক জায়গায় দেখানো সম্ভব হয়নি। এইভাবেও ঘটতে পারে কিন্তু, যেমন আমরা যদি এরকম লম্বাটে ক্রোমোজোম ধরি তাহলে এদের মধ্যে ব্যাপারটা আমি একটু সরল করে দেখাচ্ছি। যেমন এইটা, এই বাহুটা, নিচের বাহুটা দিয়ে দেখাচ্ছি, এইভাবে করতে পারে এখানে। তাহলে এটা একটা বাহু, এই বাহুটা আমি এই ক্রোমোজোমের ক্ষেত্রে ধরলাম, উপরের বাহুটাও সমান দৈর্ঘ্যের হবে, কিন্তু সমান দৈর্ঘ্যের না, মানে এইটার সঙ্গে সমান দৈর্ঘ্যের হবে। যাই হোক, আর একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এটা যেমনই হোক না কেন, এই বাহুটাকে ক্রসিং ওভার ঘটছে বলে একটু সেইভাবে দেখাচ্ছি। এইভাবে ঘটতে পারে, এইভাবে ঘটতে পারে, এই। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3, 4টে জায়গায় কিন্তু ক্রসিং ওভার ঘটেছে। এইভাবে একাধিক জায়গায় কিন্তু ক্রসিং ওভার ঘটতে পারে। একটা জায়গাতে ঘটতে পারে, যেমন এই ক্ষেত্রে একটা জায়গায় ঘটেছে, এইটার ক্ষেত্রে কিন্তু একাধিক জায়গায় ক্রসিং ওভার ঘটেছে। আচ্ছা, তাহলে ক্রসিং ওভার ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হলো। এবার জানবো আমরা ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভার কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ক্রসিং ওভার কিন্তু যৌন জননকারী জীবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই ক্রসিং ওভারের ফলেই দেখো ক্রোমোজোমের ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটছে, আর ক্রোমাটিড খণ্ডের বিনিময়ের ফলে কিন্তু জিনের পুনর্বিন্যাস ঘটে। এই যে ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটে গেল, যার ফলে জিন নতুনভাবে সজ্জিত হয়ে গেল। কিন্তু জিন এই ক্রোমোজোমের উপর আবার নতুনভাবে সজ্জিত হলো, এই ক্রোমোজোমের উপর আবার নতুনভাবে সজ্জিত হলো। এই নতুন সজ্জা বিশিষ্ট ক্রোমোজোম যে অপত্য জীবে যাবে, সেই অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। বুঝতে পারলাম? তাহলে অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ক্রমান্বয়ে সঞ্চিত হতে থাকবে। মানে কোন এক প্রজন্মে কিছু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হলো, তার পরবর্তী প্রজন্মে নতুন বৈশিষ্ট্যের সংখ্যা আরও বাড়লো, তার পরবর্তী প্রজন্মে নতুন বৈশিষ্ট্যের সংখ্যা আরও বাড়লো এবং একসময় আমূল পরিবর্তন ঘটবে। তো আমূল পরিবর্তনের মাধ্যমে সবশেষে অনেকগুলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে, নতুন প্রজাতির সৃষ্টি হবে। শেষ পর্যন্ত নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, আর এই নতুন প্রজাতির সৃষ্টির ঘটনাকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। অর্থাৎ জীবজগতে বিবর্তন বা অভিব্যক্তি আনার ক্ষেত্রে, কিন্তু ক্রসিং ওভার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বুঝতে পারলাম? আচ্ছা, আর এই নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে, তো এইভাবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় বলেই কিন্তু একই জীবের সন্তান সন্ততিরা কখনোই একই রকমের হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই। এই পার্থক্যকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। অর্থাৎ জীবের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। তাহলে ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করছে ক্রসিং ওভার। তারপর নতুন নতুন ভেদ বা প্রকরণ বা নতুন নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হতে হতে একসময় নতুন প্রজাতির সৃষ্টি হয়, অর্থাৎ বিবর্তন সহায়ক ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য পেয়ে গেলাম আমরা। আর এই ক্রসিং ওভার যদি না ঘটে তাহলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে না, অর্থাৎ ভেদ বা প্রকরণ সৃষ্টি হবে না, জীবজগতে বিবর্তন ঘটবে না, যার ফলে জীব একই রকমের সময়ের সঙ্গে সঙ্গে একই রকমের থেকে যাবে, লক্ষ লক্ষ বছর অতিক্রম করবে কিন্তু একই রকম থেকে যাবে। তো এই ক্রসিং ওভার ছিল বলেই কিন্তু বিবর্তনটা সহজ হয়েছে, অর্থাৎ জীবজগৎ ক্রমান্বয়ে জটিল হয়েছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের ক্লাস শেষ হলো।